আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমরা এই কামনা করি। আর সবচেয়ে কামনা করি কি, আমরা যাতে দ্রুত এই অবস্থাটা কাটিয়ে উঠতে পারি। টিকা নেওয়া হচ্ছে, তোমাদের নিশ্চয়ই তোমাদের পরিবারের অনেকেই টিকা নিয়েছো, বা তোমরা নাওনি, আমরা ছোট বাচ্চাদের টিকা নেওয়া যাচ্ছে না, তো বাড়ির বড়রা নিশ্চয়ই টিকা নিচ্ছে এবং নিবে। তো আমরা আশা করব যে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ এই অবস্থা কাটিয়ে উঠব। তো মেয়েরা বলো তো, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 20 তারিখ, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। কেন বলছি? আগামীকাল হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এবং আমরা জানি 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের খুব সম্মানিত একটা দিবস। কারণ হচ্ছে আন্তর্জাতিক মানে হচ্ছে যেটা বিশ্বব্যাপী হয়। তো পৃথিবীর জাতিসংঘের অধীনে পৃথিবীতে প্রায় 193টা দেশ আছে। প্রায় বলছি এই কারণে যে হয়তো আরও 2-1টা বেড়েছে। হ্যাঁ, তো সেটা আগামীকাল একযোগে আমাদের দেশে যে মাতৃভাষা দিবসটা পালন হচ্ছে, সেটা কিন্তু একযোগে সারা বিশ্বে পালিত হবে। খুবই গৌরবের একটা ব্যাপার আমাদের জন্য। তো এটা কিসের জন্য পালন করা হয়, আমরা সবাই সমাজ বই পড়ে সেটা জেনেছি। তো যদি আমাদের স্কুল খোলা থাকতো, আমরা ক্লাসে ক্লাসে এটা আলোচনা করতাম। যেহেতু স্কুল খোলা নেই, তো আমি একটু ছোট্ট করে আমাদের 1-2 মিনিট বলছি যে তোমরা জানো যে 1947 সালে আমাদের দেশ যখন ইংরেজদের কাছ থেকে মুক্তি লাভ করলো, ইংরেজ শাসন থেকে, তারপর মুহূর্তেই শুরু হয়ে গেল আমরা পাকিস্তানের অধীনে চলে গেলাম। হ্যাঁ, আমাদের দেশের নাম ছিল কি তখন? পূর্ব পাকিস্তান, আর পাকিস্তানের নাম ছিল পশ্চিম পাকিস্তান। তো তারা কি করলো? পূর্ব পাকিস্তানকে ইচ্ছা মতো কী করতে লাগলো? শোষণ করতে লাগলো। মানে শোষণ বলতে যেটা আমাদেরকে আমাদের আয় দিত না, চাকরি বাকরি দিত না, পড়ালেখার সুযোগ কম ছিল, ইত্যাদি নানাভাবে আমাদেরকে মানে নির্যাতন করতে থাকলো মানসিকভাবে। শেষ আঘাত না, একটা আঘাত কি ছিল? 1952 সালে তারা পাকিস্তান সরকার হুট করে ঘোষণা দিল যে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলতে পারবে না, তাদের পড়ালেখা সব কী করতে হবে? উর্দু ভাষায় করতে হবে। আরে বাবা, মানে ছোট থেকে বড় হলাম বাংলা ভাষা কথা বলে লিখে শিখে, এখন যদি হুট করে আমাকে বলে যে উর্দু ভাষায় লিখতে হবে, শিখতে হবে, তাহলে কি সেটা মেনে নেওয়া যায়? এই যে আমি তোমাদের সাথে বাংলায় কথা বলছি, তোমরা আমার কথা বুঝতে পারছো, তোমরা ছোট থেকে এই যে ক্লাস 4 পর্যন্ত উঠেছো, কি ভাষায় কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। এখন যদি হুট করে আমাদেরকে কেউ বলে যে না, তোমরা এই ভাষায় কথা বলতে পারবে না, অন্য একটা ভাষায় কথা বলতে হবে, তাহলে কি এটা সম্ভব? কিছুতেই সম্ভব না। এটা বাংলা ভাষার লোকজন মেনে নিল না। হ্যাঁ, তখন তারা কি করলো? একদম সর্বস্তরের মানুষ আন্দোলন করলো যে না, আমরা কিছুতেই এটা মেনে নেব না। তখন পাকিস্তান সরকার কি করলো? কারফিউ জারি করলো, মানে বিভিন্ন আইন, যে একসাথে মিছিল মিটিং করা যাবে না, করলে কি হবে? পুলিশ গুলি করবে। হ্যাঁ, যাকেই মিছিল করতে দেখবে পুলিশ গুলি করবে। কিন্তু বাংলাদেশের জনগণ এত সোজা না। হ্যাঁ, তারা কি করলো? তোমরা তো জানোই আমরা কি বিদ্রোহী, কাজী নজরুলের বিদ্রোহী আমরা। তারা কি করলো? একযোগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি সমস্ত নিয়মকানুন ভেঙে তারা মিছিলে অংশগ্রহণ করলো। এবং সরকারের যেহেতু ঘোষণা ছিল যে দেখামাত্র গুলি, তো পুলিশ কি করলো? দেখামাত্র সেই মিছিলের উপরে গুলি চালালো। সেই মিছিলে কিন্তু ছাত্র, ব্যবসায়ী, পথচারী যে যেখানে ছিল মিছিলে ঢুকে গেছে এবং নিজেদের বাংলা ভাষার দাবিতে তারা আন্দোলন করেছে যে মাতৃভাষা বাংলা চাই। তো পুলিশ গুলি করার ফলে সালাম, রফিক, জব্বর সহ অনেক নাম না জানা লোক কিন্তু মারা গিয়েছে, যাদের নাম আমরা বইতে পাই না। হ্যাঁ, তো তারা মারা গিয়েছে। তো আন্দোলন আরও দিনে দিনে জোরদার হলো যে না, কিছুতেই আমরা অন্য ভাষায় কথা বলবো না। তো বেগতিক দেখে পাকিস্তান সরকার তাদের দাবিটা উঠায় নিল, না ঠিক আছে, যাও তোমরা বাংলা ভাষাতেই কথা বলো। কিন্তু এই যে প্রাণগুলা যে ঝরে গেল, তারা যে নিজেদের ভাষার দাবিতে নিজেদের জীবনকে একেবারে তুচ্ছ করে পুলিশের গুলির সামনে দাঁড়ায় গেছে, এটা তো মানে বিশাল একটা ব্যাপার। তো সেটার জন্যই কিন্তু
1952 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটার জন্যই আমরা আজও এটা পালন করি। তো বিশ্বব্যাপী এটা কত সাল থেকে আমার ঠিক এই মুহূর্তে মেয়েরা মনে আসছে না, 1999 বা খেয়াল আসছে না। হ্যাঁ, সেখান থেকে জাতিসংঘে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাংলাদেশের এই বাঙালি জাতির বীরত্বের কথা স্মরণ করে প্রতি বছর 21শে ফেব্রুয়ারির দিন সারা বিশ্বের মানুষ এই ভাষা শহীদদেরকে সম্মান জানাবে। কি বিশাল একটা ব্যাপার না? তো সেই জন্যই কিন্তু আমরা সেই 1952 সাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। প্রভাত ফেরি মানে কি? প্রভাত ফেরির মানে হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজের সামনে যে শহীদ মিনারটা আছে সেখানে দলে দলে মানুষ খালি পায়ে যায় ফুল নিয়ে। হ্যাঁ, সেখানে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তো এই স্মরণে যে এটা করা হয় এটাই হচ্ছে প্রভাত ফেরি। যে সমস্ত জেলায় বা কোনো সব জায়গায় তো আর ঢাকা থেকে মানুষ আসতে পারে না। হ্যাঁ, তোমরা গ্রামে গেলে দেখবে যে বিভিন্ন স্কুলে এরকম শহীদ মিনার তৈরি করা আছে, সেখানে সেই ফুল দিয়ে সেই জায়গায় খালি পায়ে ফুল দিয়ে তোমার ভাষা শহীদদের স্মরণ করা হয়। আগে এটাকে বলা হতো শহীদ দিবস, তারপরে এটাকে এখন বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং আমরা যেহেতু করোনার জন্য আমরা যেতে পারবো না, করোনাতে একটা রেস্ট্রিকশন আছে, সবাই যেতে পারবে না, তো আমরা একজন মুসলিম হিসেবে আমরা নামাজ পড়ে আমরা ভাষা শহীদদের প্রতি প্রার্থনা করব তারা যেন বেহেশতবাসী হয়। তোমরা যারা হিন্দু আছো, খ্রিস্টান আছো, না, তারা তোমাদের ধর্ম যেভাবে প্রার্থনা করতে হয়, তোমরা তাদের জন্য ঘরে বসে প্রার্থনা করবা তাদের আত্মা যেন শান্তিতে থাকে। তো এটাই আমি একদম সংক্ষিপ্ত পরিসরে তোমাদের ভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তোমাদেরকে আমি একটু কি বলবো, এটা তোমাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করলাম। এবং আমি জানি যে তোমরা এই ঘটনাগুলো সম্পর্কে জানো, এবং যতই বড় ক্লাসে উঠবে তোমরা এই ঘটনা সম্পর্কে আরও এটার খুঁটিনাটি তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো আসো আমরা এবার পড়াতে চলে আসি। আমরা গুণ অঙ্ক শুরু করেছিলাম। গত ক্লাসে আমরা গুণের সূত্র দেখিয়েছিলাম এবং হয়তো 4-5টা অঙ্ক করেছিলাম, এবং আমি পৃষ্ঠা 35 থেকে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। আচ্ছা, পৃষ্ঠা 35-এ কিন্তু মেয়েরা মজার বাড়ির কাজগুলো, আমি জানি না যে তোমরা কিভাবে অঙ্কগুলো করেছো, তোমরা তোমাদের মতো করে করো। এবার দেখো এই অঙ্ক করার আসল নিয়মটা, আমি এখন বলবো না যেহেতু মাতৃভাষা দিবস সামনে, কাজে ইংরেজি কাট। আমি এটার মজার একটা নিয়ম দেখাচ্ছি। আচ্ছা, 5 পূরণ 10 গুণকে এখানে শূন্য আছে, এক্ষেত্রে আমি কি করবো জানো? শূন্যটাকে মনে মনে বাইরে রাখবো, সাইড করে দিলাম। এবার বাকি থাকলো 5 আর 1, তাহলে তুমি এই 5 অঙ্কে 5, আর যে শূন্যটাকে বাইরে রেখেছিলাম আমি এটা দিয়ে দিই। 5 × 10 = 50। এটা অবশ্য একবারেই করা যায়, এটা বড় অঙ্কের ক্ষেত্রে দেখালে তোমরা বুঝতে পারবে। 13 পূরণ 10, ঠিক আছে। এই শূন্যটাকে মনে মনে তোমরা ভ্যানিশ করে নাই করে ফেলো, তাহলে থাকবে কি 13 আর 1, 13কে 13। তারপরে এখন যেই শূন্যটাকে আমি অদৃশ্য করেছিলাম সেই শূন্যটাকে এখানে রেখে দিলাম। 3 নম্বর 631 পূরণ 10, তুমি এই শূন্যটাকে আড়াল করো। আচ্ছা, এবার 631কে তুমি 1 দিয়ে গুণ করলে কি রেজাল্ট আসবে? একই কিন্তু রেজাল্ট আসবে। তুমি যে কোনো সংখ্যাকে 1 দিয়ে পূরণ করো না কেন, সেই সংখ্যাটাই কিন্তু আসবে, এটার কোনো পরিবর্তন হবে না। তাই 631 পূরণ 1 631। এবার কয়টা শূন্যকে আমি আড়াল করেছিলাম? একটা শূন্য, সেহেতু সেই শূন্যটা বসিয়ে দাও। 5 নম্বর 8 পূরণ 100। আচ্ছা, তাহলে 8কে 8, আমি শুধু এটা পূরণ করবো, 8কে 8, আর বাকি রইল 2টা শূন্য, আমি এই 2টা শূন্য এখানে বসিয়ে দেব। 6 74 পূরণ 100, আমি 74কে শুধু 1 দিয়ে গুণ করবো, এই 2টা শূন্য আমি করব না। 74 একে
74। আর তাহলে এই দুটো শূন্য এখানে জাস্ট বসিয়ে দেবো। আচ্ছা, 8 নম্বর অঙ্কটা করি। 100 পূরণ 100। তোমরা নিশ্চয়ই এভাবে উপর নিচ করে অনেক বড় একটা করে ফেলেছো, কিন্তু এই অঙ্ক করার নিয়ম হচ্ছে তুমি শূন্যগুলাকে গণনা করার দরকার নেই। 1 আর 1 পূরণ করো, 1 একে 1। কয়টা শূন্য আছে? 4টা। 1 2 3 4, জাস্ট এই 4টা শূন্য বসিয়ে দাও। 10,000। তো দেখেছো যে কত সংক্ষিপ্তভাবে এই গুণগুলা করা যায়। তবে হ্যাঁ, এই গুণগুলা করার নিয়ম হচ্ছে যে 10 বা 100 দ্বারা যখন সংখ্যাগুলোকে গুণ করা হবে তখনই আমরা এই নিয়মটা করতে পারবো। হ্যাঁ, কিন্তু অন্য অঙ্কের বেলায় কিন্তু আমরা এই নিয়মটাকে করতে পারবো না। এখানে দেখো বইতে নিয়ম দিয়েছে, কোনো সংখ্যাকে 10 দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে এক স্থানে বাম পাশে সরিয়ে ডান পাশে একটু শূন্য বসাতে হবে। কি করতে হবে? সবগুলো অঙ্ককে এক স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে একটু শূন্য, মানে একটা শূন্য জাস্ট বেশি হয়ে যাবে 10 দিয়ে গুণ করতে হলে। আর 100 দিয়ে গুণ করতে হলে সবগুলো অঙ্ককে 2 স্থান বাম পাশে সরিয়ে ডান পাশে 2টি শূন্য বসাতে হবে। হ্যাঁ, এই যে যেমন 74 একে 74 বাম পাশে সরিয়ে দিলাম, তারপরে 2টা শূন্য বসিয়ে দিলাম। এটাই হচ্ছে তোমার কথা। এই নিয়মটাকে তোমার কথার মাধ্যমে প্রকাশ করেছে। অনেক সময় কথাগুলো আমাদের জন্য কঠিন হয়ে যায়, আমরা বুঝতে পারি না। 3 ও 4 সংখ্যার গুণ। আচ্ছা, দেখো এখানে ভেঙে করেছে। কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকটির মূল্য 305 টাকা। তুমি যদি 53টি ইলিশ কিনতে চাও তবে তোমার কত টাকা খরচ হবে? দেখো এখানে করেছে, কিভাবে করেছে। প্রথমে 305কে 3 দিয়ে গুণ করেছে, 915। তারপরে 305কে 53 দিয়ে গুণ করেছে, এই যে এখানে শূন্য বসে, তারপরে যোগ করে দিয়েছে মোট দাম। আচ্ছা, এত এত এগুলা খুব ঝামেলা করে আমার মতে। আমরা খুব সোজাসুজি আসো, আমরা গুণটা করে ফেলি। 1-2টা গুণ করলেই তোমরা বুঝে ফেলতে পারবে। 126 67। আচ্ছা, 7 দিয়ে আমি এটাকে গুণ করব। 6 7 42, হাতে আমার রইল 4। 7 দুগুনি 14, 14 আর 4 15 16 17 18, 18 8, হাতে আছে 1। 7কে 7 আর 1 8। এবার আমরা 6 দিয়ে গুণ করব। তোমরা মনে আছে 6 দিয়ে গুণ করতে হলে কি করতে হবে? এখানে একটা শূন্য বসাতে হবে। এইবারে শুরু করব। 6 6 36, হাতে আছে 3। 6 দুগুনি 12 আর 3 15, হাতে আছে 1। 6কে 6 আর 1 7। এবারে তুমি গুণ করে ফেলো, যোগ করে ফেলো। না, দুঃখিত। আমরা আসলে এই শব্দগুলো ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছি। 2 8 আর 6 যোগ করো 8 9 10 11 12 13 14, হাতে আছে 1। 8 আর 1 কত? 9। 9 আর 5 10 11 12 13 14, হাতে আছে 1। 7 আর 1 8। তাহলে আমার গুণফল হচ্ছে 8442। তোমাদেরকে আমি গত ক্লাসে নামতা পড়া দিয়েছিলাম 1 থেকে 10, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নামতা ছাড়া গুণ অঙ্ক একেবারে অসম্ভব একটা ব্যাপার। কত নম্বর অঙ্কটা করব বলো দেখি? 3 নম্বর অঙ্কটাকে করি। পাঁচশো 67 গুণ 78। 7 8 56, হাতে আছে 5। 6 8 48, 48 পরে 5 ঘর গুনবো। 49 50 51 52 53, হাতে আছে 5। 5 8 40, 40 আর 5 45। 7-এর অঙ্ক শুরু করার আগে শূন্য দেব। 7 7 49, হাতে আছে 4। 6 7 42, 43 44 45 46, হাতে আছে 4। 5 7 35 36 37 38 39। 6
9, 10, 11, 12, হাতে আছে 1, 5 আর 1 6, 6, 6, 12, হাতে আছে 1, 9 আর 1 10, আর 1 4, 14, হাতে আছে 1, 4। গুণ অঙ্ক করার সময় এই নামতা পড়ার সময়, হাতে রাখার সময় এই দুটা জিনিস খুব ভালোভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে আমরা যখন যোগটা করব এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আসলে 7 নম্বর অঙ্কটা একটু করি, কারণ এখানে আমরা একটু শূন্যের ব্যবহার দেখতে পাচ্ছি। তোমরা, আমি এখানে দুইটা নিয়ম করে দেখাই, তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। 7 0 0, 7 0 0, 4 7 28। আমরা যেটা জানি, শূন্যকে দিয়ে গুণ করলে যে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দিয়ে গুণ করো তাহলে সেই সংখ্যাটা কিন্তু শূন্যই হবে। আবার এখানে 0 বসাও। এবার এই 7 7 0 0, 7 0 0, 4 7 28, 0 8 10 3 করলে। আবার কিন্তু এই অঙ্কটাকে আমি এইভাবেও করে ফেলতে পারি। আমরা দেখতেছি যে গুণ্য তো এখানে 400, 400 আর গুণ 77 না। তাহলে এক কাজ করি, আমরা জাস্ট এটাকে সাইড করে ফেলি। 4 7 28, 0, 4 7 28, 8 8 আর 2 10, হাতে আছে 1 3, এবার এই দুটো 0। তোমার রেজাল্ট কিন্তু একই। হ্যাঁ, আসলে এটা তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। হ্যাঁ, না, মাঝে মাঝে এই শূন্যের এই অঙ্কগুলো থাকলে আমাদেরকে এই নিয়মটাই এই নিয়মটা অনুসরণ করতে হবে। এটা নিয়ম দেওয়া থাকে। তো মেয়েরা, আজকে আমরা যে অঙ্কগুলো করলাম, আরেকটা কি অঙ্ক করবো? আর কাজ করি, লাস্ট অঙ্কটা করে দিই। 12 নাম্বার অঙ্ক করতে আসলে মজাই লাগে, ঠিক না? 4 5 20। আচ্ছা, আমরা 20 বসাচ্ছি কেন? 4 5 20 আমরা তো আগে হাতে রাখতাম, কিন্তু খেয়াল করো এখানে 0 আছে, তাই হাতে রেখে তুমি কার সাথে যোগ করবা? তাহলে এই ক্ষেত্রে 4 5 যা হবে বা যে হিসাবে আসে কেন পুরোটাই বসাতে হবে। 4 5 20, এখানে 0-র হিসাবটাও বসে যাবে। আচ্ছা, এবার 4 7 28, এবার তুমি 0 বসাও। 3 5 15, 3 7 21, 0 7 9 3 2। তোমরা আজকে আমরা যে অঙ্কগুলো বাকি থাকলো তোমরা সেইটা সহ এই 12টা অঙ্ক সুন্দর করে বাসায় করে ফেলবে। পৃষ্ঠা 36-এর গুণ অঙ্কগুলো শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।